ভেবেছিলাম শারদীয় আনন্দমালা রিভিউ করব না, কিন্তু না করে থাকা গেল না। আমার জন্য একটা অপরচুনিটি কী হলো, কেন আনন্দমালা কিনলাম, কেন রিভিউ হবে, ইত্যাদি ইত্যাদি হবে, সেই সব নিয়ে আজকের ভিডিও। সবাইকে নমস্কার, আমার নাম সৌরভ, আমি চ্যানেলের হোস্ট। যদি প্রথমবারের জন্য চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পুরনো কন্টেন্ট চেক করতে পারেন। যদি মনে হয় যে আপনার রুচির সঙ্গে যাচ্ছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। যদি আপনি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম ব্যাক, আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে আমাদের। এবারে একদম আনন্দমালার মধ্যে ঢুকে পড়ি, আর কথা নয় আজকে। শারদীয় আনন্দমালা ছোটোবেলা থেকেই একটা ভয়ানক আকর্ষণ ছিল। মানে পুজোয় 2, 3, 4টে জামা কাপড় কম হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু শারদীয় আনন্দমালা যেদিন বেরোবে, খেয়াল করবেন, এক সপ্তাহ পরে নয়, যেদিন বেরোবে সেদিনকেই হাতে চাই। এবং সেটা হাতে পাওয়ার জন্য নানা রকম অসৎ উদ্দেশ্যও নিতে হয়েছিল, সেই সমস্ত হলো, সবই মজার পার্ট আর কি। তো আনন্দমেলাটা এরকমই একটা জায়গায় ছিল। এবং যখন আমরা ছোট ছিলাম সেই সময়ে এরকম একটা সময় গেছে শারদীয় আনন্দমেলার, যে একই আনন্দমেলাতে প্রথমে কিকিরা বিমল করের, তারপরে কাকাবাবু, তারপরে শীর্ষেন্দুবাবুর অদ্ভুত উড়ে সিরিজ, তারপরে সমরেশ মজুমদারের অর্জুন, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দা, শৈলেন ঘোষের একটা দারুণ রূপকথার গল্প, মতিনন্দীর একটা দারুণ খেলার উপন্যাস, মোটামুটি এই যা মনে পড়ছে এই 7-8টা মতন উপন্যাস আসতো, এবং প্রত্যেকটাই অসাধারণ হতো। এরকম একটা টাইম গেছে, এবং কোনটা ছেড়ে কোনটা পড়বো আর কোনটাকে ছাড়বো আগে, প্রথম কোন উপন্যাস পড়া যায় সেটা একটা বেশ রীতিমতো জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল, এবং এর উপর জীবন দাঁড়িয়েছিল, এরকম একটা ব্যাপার। আমি বেশিরভাগ সময়ই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুত উড়ে সিরিজের গল্পগুলো পড়েছি প্রথমবারের জন্য, একদম প্রথম উপন্যাস হিসাবে। তারপর বাদবাকিগুলো হয়েছে কাকাবাবু, অর্জুন ইত্যাদি ইত্যাদি, কিকিরা, পাণ্ডব গোয়েন্দা ইত্যাদি, যাই ছিল সবই পড়তাম আর কি। তো সেই একটা পিরিয়ড ছিল, অ্যাডোলেসেন্ট পিরিয়ড। এই পিরিয়ডটা কলেজ পর্যন্ত এক্সটেন্ড হয়েছিল। তারপরে যেরকম হয় প্রাপ্ত বয়স্কদের জন্য এবং প্রাপ্ত মনস্কদের জন্য উপন্যাসে আস্তে আস্তে ঢুকে যাওয়া, এবং সেখানে পড়াশোনা শুরু হওয়া, যার ফলে আনন্দমেলা পড়া অনেকটাই কমে গেছিলো। এবং লাস্ট 10-15 ইয়ার্সে আনন্দমেলা পড়িনি। এবং এই বছরও পড়ার সেরকম করে আলাদা কোনো কারণ ছিল না, কিন্তু মনে হলো চ্যানেলটা যখন খুলেছি, শুধুমাত্র বড়দের বই কেন, কিশোর কিশোরীদের জন্য যে ওই যে অ্যাডোলেসেন্ট এজের যে উপন্যাসগুলো, আমি নিজেও তো বহুদিন ওখান থেকে মানে আলাদা হয়ে রয়েছি, আমিও জানি না যে ওখানে কী ধরনের লেখা হয়। এটা হয়তো একটা অপরচুনিটি আমার কাছেও, যে সেই ছোটোবেলাটাতে আবার ফিরে যাওয়া, সেই একদম 20, 22, 23 বছর বয়স পর্যন্ত যে একটা টাইম ছিল আনন্দমেলা নিয়ে একটা পাগলামি, সেটা রিলিফ করার এটা হয়তো আমার জন্য একটা অপরচুনিটি। তো আনন্দমেলাটা কিনে ফেললাম। এবারে কি আছে কি না আছে সেগুলো দেখি। অবভিয়াসলি আমাদের সময় থেকে লেখক সুজিত অনেকই বদলে গেছে, কিন্তু শীর্ষেন্দুবাবুই সেই সময়ের থেকে এখনও অ্যাক্টিভ লেখালেখিতে আছেন, এবং বেঁচেও মনে হয় উনি আছেন একমাত্র। তো গল্পের ধরন অবশ্যই বদলেছে, সেটাই স্বাভাবিক। তার মানে গল্প খারাপ হয়ে গেছে না ভালো হয়ে গেছে আমার জানা নেই। শুনতে পাই আনন্দমেলার স্ট্যান্ডার্ড এখন খারাপ হয়ে গেছে, বাট এই কথাগুলো শুনে কোনো লাভ নেই। গল্প বা উপন্যাস যেরকম, বইয়ের স্ট্যান্ডার্ডও সেরকম হবে, সেটা আমরা পড়বো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে তাই বলবো, খারাপ লাগলে সেটাই বলবো, লোকানোর কিছু নেই, এবং পেইড রিভিউও নেই। প্রথম যে উপন্যাসটা সেটা হচ্ছে রক্তাক্ত গুপ্তধন, লিখেছে এই সময়কার ভীষণই জনপ্রিয় লেখক সরঞ্জিত চক্রবর্তী। এর কাভার, এর যে ওপেনিং পেজটা, এটা দারুণ করেছে, বেশ কল্পনা জাগায় মনের মধ্যে। রক্তাক্ত গুপ্তধন এটা 12 ভূঁইয়াদের সময়ের একটা লেখা আর কি। অ্যাডভেঞ্চার তো বোঝাই যাচ্ছে, গুপ্তধনের ব্যাপার তো অবশ্যই আছে, এবং মুঘল শাসন সেই সময় পশ্চিমবঙ্গে মানে অবিভক্ত বাংলায় কমে আসছে। সেই রকম একটা সময়ে গুপ্তধনের কিছু একটা ব্যাপার স্যাপার হবে, এইটাই প্রথম পড়বো আর কি। সরঞ্জিতের লেখার মধ্যে একটা খুব গতিমান ব্যাপার থাকে, গতিময়তা থাকে, গল্প দাঁড়িয়ে থাকে না, এগোতে থাকে। তো এটাই প্রথম পড়বো। দ্বিতীয় উপন্যাস হচ্ছে এবারে লাহিড়ী বাড়ির জাদু, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় লিখেছেন। এই হচ্ছে তার কভার পেজ বলা যেতে পারে। খুব একটা আইডিয়া নেই। লাহিড়ী বাড়ির জাদু, এবং বাক্স থেকে একটা কিছু বেরোচ্ছে, তো জাদুর ব্যাপার তো থাকবেই। যাই হোক, পড়ে দেখা যাবে, ছোটোবেলায় ফিরে যাওয়া যাবে, দেখি যেটা মনে হচ্ছে আর কি। 3 নম্বর উপন্যাস এবারে সমজা দাসের এক যে আছে হালুম, বাঘ সঙ্গে বাচ্চা, জঙ্গল, দেখা যাক। একটা শৈলেন ঘোষের ভাইবস পাচ্ছি, কী হয় দেখা যাবে, যখন পড়বো তখন জানাবো। 4 নম্বর উপন্যাসটা হচ্ছে তেপান্তর 1783, লিখেছেন সৌভিক ঘোষ সরকার।
এটার কিন্তু প্রচ্ছদটা বেশ ইন্টারেস্টিং একটা পিরিয়ড পিস। তার মধ্যে আর কি আছে, ডাকাত টাকাত ইত্যাদি কী আছে দেখবো আর কি। তো আমার কিন্তু প্রচ্ছদটা বেশ ভালো লাগলো। 5 নম্বর উপন্যাস রঘুদের বাড়ি, লিখেছেন সুজিত বসাক। দূরে একটা পুরনো বাড়ি দেখা যাচ্ছে, নিচে দুটো অ্যাডোলেসেন্ট ছেলে, বাচ্চা ছেলে দুটো। দেখা যাক কেমন হয়। তবে সব থেকে ইন্টারেস্টিং লাগছে ওই যে আমার বিড়াল, ওর নাম জর্জি। সব থেকে ইন্টারেস্টিং লাগছে এই উপন্যাসটা, নোরাইরো হারা, ধ্রুব মুখোপাধ্যায়। খুবই ইন্টারেস্টিং একটা ছবি রয়েছে কিন্তু এখানে। দেখলে মনে হচ্ছে যে এটাই সবার আগে পড়ে ফেলি, কিন্তু সরঞ্জিতটাই সবার আগে পড়ব। নোরাইরো হারা। বহুদিন পরে আনন্দমালা হাতে নিয়ে ভালোই লাগছে, বেশ একটা অল্প বয়সের ফিল পাচ্ছি। একটা উপন্যাসের কথা বলে দিলাম আপনাদের। দুটো বড় গল্প এবারে বেরিয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রচেত গুপ্তের লেখা, প্রচেত গুপ্তের লেখা সাঁতরাবাড়ির চেয়ার টেবিল। নো আইডিয়া কেমন হতে পারে, সামাজিক কিছু একটা হবে, মজার হবে, হার্ট ওয়ার্মিং কিছু হবে বলে মনে হচ্ছে। দ্বিতীয় বড় গল্প হচ্ছে ইন্দ্রনীল সান্যালের ভ্যানিশ। বোঝাই যাচ্ছে জাদু টাদু থাকবে, বেশ ম্যান্ড্রেক টাইপের দেখতে আর কি। তো এটা হচ্ছে সেকেন্ড বড় গল্প। এবারে 3টে কমিক্স বেরিয়েছে। সেই 3টে কমিক্সের মধ্যে প্রথম হচ্ছে নীল আতঙ্ক, কাহিনী সত্যজিৎ রায়, চিত্রনাট্য ছবি অভিজিৎ চট্টোপাধ্যায়। অভিজিৎ চট্টোপাধ্যায় এতদিন পর্যন্ত প্রচুর ফেলুদার কমিক্স করেছেন এবং শঙ্কুর কমিক্স করেছেন, ছবি এঁকেছেন। আনফর্চুনেটলি তার চিত্রনাট্য আমার খারাপ লাগেনি, কিন্তু তার ছবি আমার খুব একটা ভালো লাগেনি আগেও। তার মানে অবশ্যই একদমই এটা নয় যে আমি ছবি সম্বন্ধে প্রচুর আমার পড়াশোনা আছে এবং ছবি আমি জাজ করতে পারি, বা তিনি খারাপ ছবি আঁকেন। আমার ব্যক্তিগতভাবে ছবিগুলো পছন্দ হয়নি, এটুকুই আমি বলতে পারি। আপনাদের অবশ্যই ভালো লাগে নিশ্চয়ই, তার প্রচুর বই আছে, আপনারা অবশ্যই পড়বেন, আমিও পড়বো। তবে তার ছবি আমাকে খুব টানে না, এটা আমার ব্যক্তিগত মতামত একটা আর কি। তো সেটা আছে। এইবারে প্রফেসর শঙ্কুর কিন্তু বা ফেলুদার কোনো কমিক্স নেই, এটা হচ্ছে একটা বড় চেঞ্জ এইবারে যদ্দূর আমি বুঝতে পারছি, কারণ তাদের কমিক্স প্রতিবারই বেরোয়, এটা আমি পেপারে তো দেখতে পারি। দ্বিতীয় কমিক্স নীল মাছের চোখ, কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়, ইত্যাদি। রাপ্পা রাওয়ের কমিক্স এটা হবে। রাপ্পা রাওয়ের কমিক্স আমি কখনোই পড়িনি, তার কারণ আমি বললাম লাস্ট 15-20 ইয়ার্স আমি আনন্দমালা পড়িনি। কিন্তু তার লেখা যে বেরোয়, তার কমিক্স বেরোয় এমনি আনন্দমালায়, যেটা পাক্ষিক 15 দিন পর বেরোয়, বা বিশেষ সংখ্যায় তাদের কমিক্স বেরোয়। রাপ্পা রাওয়ের কমিক্স যতদূর সম্ভব খুব জনপ্রিয়, এই সময় পড়ে দেখবো কেমন লাগে। লাস্ট যেটা কমিক্স সেটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অন্ধকারের বন্ধু, সেই অনুযায়ী চিত্রনাট্য ছবি সুমন্ত গুহ। আমার কিন্তু এই ছবিগুলো প্রথমবার দেখেই বেশ ভালো লাগলো, বেশ ইন্টারেস্টিং লাগলো, এবং এইরকম ধরনের ছবি আমার খুবই ভালো লাগে। আমার কিন্তু ছবির কথা আমি শুধু বলছি, কাহিনীর কথা বলতে পারবো না পড়ে। ছবি কিন্তু আমাকে বেশ টানলো, তো অবশ্যই এটা পড়া যাবে। এছাড়া আমি লাস্টে জাস্ট একবার দেখিয়ে দিই, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোটো গল্প আছে চক্ষু লজ্জা। এটা কিন্তু অদ্ভুতুরে সিরিজের গল্প একেবারেই নয়। সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয়ের ছোটো গল্প রয়েছে ভুলটাই তবে ঠিক, তমল বন্দ্যোপাধ্যায়ের রোহিণী নদীর তীরে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের চৌকাঠের ওপারে। আমি এক নজর দেখে নিলাম, এটা দীপ কাকুর কোনো গল্প কিন্তু নয়। দীপ কাকু আমার বেশ পছন্দ, দীপ কাকু এবং ঝিনুক, হ্যাঁ রাইট, তাদের গল্প কিন্তু আমি বেশ অনেকগুলোই পড়েছি, আমার কিন্তু বেশ ভালো লাগে। চৌকাঠের ওপারে, তারপরে উল্লাস মল্লিকের জ্যাঠামশাই দি অ্যাক্টর, তারপরে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের তুর্কির আকাশকোণ এও আছে, সুবর্ণ বসুর লোহা কাঠের সিন্দুক, এবং তিলোত্তমা মজুমদারের কাতুকুতু ভুতু। বেশ কতগুলো কুকুরছানা দেখা যাচ্ছে, মোস্ট প্রবাবলি তাদের নিয়েই গল্প, এবং এই নামগুলো তাদের হলেও আশ্চর্য হব না। কাতুকুতু ভুতু, হ্যাঁ হতেই পারে। তো এই হচ্ছে মোটামুটি এইবারের আনন্দমালার ব্যাপার স্যাপার। শেষে এটাই বলবো যে আমার মনে হয় আনন্দমালার গুরুত্বটা যে কোনো প্রাপ্তবয়স্ক যে শারদীয়াগুলো বেরোয়, বা প্রাপ্তবয়স্ক যে সমস্ত বইটই আমরা পড়ি, তার থেকে অনেক বেশি। তার কারণ আজকে ধরুন আমি রবি ঠাকুর পড়ছি, মানে চ্যানেলে আর কি পড়েছি, তো বহুদিন ধরে এখন চ্যানেলে রিভিউ করছি ক্লাসিক লেখা বা ভালো লেখা, কন্টেম্পোরারি ফিকশন যেগুলো রিভিউ করছি। এই যে বই পড়ছি, বই আপনাদের সঙ্গে ডিসকাস করছি, মতামত জানাচ্ছি, আপনাদের কাছ থেকেও শুনতে চাইছি, এইসবের শুরু কিন্তু আনন্দমেলা। এবং আরেকটা
শারদিয়ার কথা না বললেই নয়, সেটা হচ্ছে শুকতারা। মূলত আনন্দমালা পাশাপাশি যোগ্য সঙ্গত করেছে কিন্তু শুকতারা। সেইখান থেকে পড়া শুরু হয়েছিল এবং সেইখান থেকে একটা বইপত্র নিয়ে কল্পনা জগৎটা আস্তে আস্তে পাখা মেলতে শুরু করেছিল, যে কীরকম কী হতে পারে, কীরকম হতে পারে না। সেগুলো কিন্তু আনন্দমালা থেকে শুরু হয়েছিল। যদি আনন্দমালা আমার হাতে আমার বাবা মা তুলে না দিতেন, বা পরবর্তীতে আমি যখন একটু বড় হলাম নিজেই কিনে আনছি, এই স্টেজটা যদি না আসতো, তাহলে কিন্তু তারপরে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়, রবি ঠাকুর, সুনীল শীর্ষেন্দু, সমরেশ, বনফুল ইত্যাদি যারা আছেন আর কি, সবার নাম তো এভাবে বলা সম্ভব নয়, যারা আছেন সেই লেখাগুলোও কিন্তু পড়ে অ্যাপ্রিসিয়েট করতে পারতাম না, তার কারণে আমার শুরুটাই হতো না। সেই জন্য আমার কাছে সবসময় মনে হয়েছে আমি এখন একটা সার্টেন এজে এসে পৌঁছেছি, আমার হয়তো মেন্টাল কল ডিফারেন্ট হতে পারে, কিন্তু যারা, যদি তোমাদের মধ্যে কেউ ছোটো থাকো যারা দেখছো, অবশ্যই আনন্দমালা পড়বে, শুকতারা পড়বে। কিশোর ভারতী আছে, কিশোর জ্ঞান বিজ্ঞান মনে হয় এখন আর বেরোয় না, ওটা মনে হয় পাস্ট। এইগুলো দিয়ে পড়া শুরু করে দাও, জার্নিটা শুরু হয়ে যাক, যাতে পরে গিয়ে আরও অন্যান্য অনেক রকমের বই, যে বই ইচ্ছা হয়, বাংলা, ইংরাজি, ইভেন হিন্দি, প্রচুর ভাষা আমাদের, তাতে প্রচুর সাহিত্য রয়েছে, সেগুলো অ্যাপ্রিসিয়েট করার জন্য শুরু কিন্তু আনন্দমালা থেকে। যদি আপনারা কেউ, আপনাদের বাড়িতে বাচ্চা থাকে, হাত থেকে মোবাইল ফোনটা একটুখানি সরিয়ে দিয়ে একটা আনন্দমালা বা শুকতারা বা এই ধরনের জিনিস কিনে দিন, যাতে কল্পনা শক্তিটা কনস্ট্রাকটিভলি ডেভেলপ করতে পারে এবং পরে গিয়ে সে অন্যান্য বই পড়তে পারে, অ্যাপ্রিসিয়েট করতে পারে নানা ভাষায়, নানা বই, শুধু বাংলা কেন, সব বই ভালো আর কি, সব ভাষাতেই ভালো লেখা রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমার কাছে আনন্দমালা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। এটাই লাস্ট কথা বলার। আপনারা কি আনন্দমালা কিনেছেন? আপনারা কি প্ল্যান করছেন আনন্দমালা পড়বেন? কোন উপন্যাসটা আগে পড়বেন, নাকি ছোটো গল্প দিয়ে শুরু করবেন, না এই কমিক্স দিয়ে শুরু করবেন? কোনটা কেমন লাগলো শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, চ্যানেলটাকে বন্ধুদের সাজেস্ট করতে পারেন। আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে তো বারবার ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। যেটা বলা হলো না সেটা হচ্ছে আনন্দমালার এবারের দাম করেছে 300 টাকা। আপনি কোথা থেকে কিনছেন সেটা তার উপর ডিপেন্ড করে। 5% to 20%, খুব লাগ ভালো হলে 22.5% ডিসকাউন্ট এরকমও পেতে পারেন। তো সেটা হচ্ছে ব্যাপার। আমি 5% ডিসকাউন্টে আমার বাড়ির সামনে থেকেই কিনলাম, তো আমি ওই জন্য ডিসকাউন্টের দিকে আর খুব একটা যাইনি। কিন্তু আপনারা চাইলে কিন্তু কলেজ স্ট্রিটে গিয়ে বা যেখানে আপনাদের লোকাল ভেন্ডার আছে, আপনারা কথাবার্তা বলে কিন্তু একটা অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট রেট আপনারা ফিক্স করতে পারেন। তো এটাই। শেষ হইয়াও হইল না শেষ। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এবারের আনন্দমালার প্রচ্ছদটা কিন্তু আমার চমৎকার লেগেছে, একেবারে দারুণ লেগেছে। এবং এই প্রচ্ছদটা দেখলে একটা জিনিসের কথাই খুব স্পষ্টভাবে মনে হয়। আপনারা যারা টাকি গেছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে টাকির একটা দিকে হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ, এবং সামনেই ইছামতি নদী, তার ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। এবার প্রচ্ছদটা দেখে কিন্তু সেই কথাটা বারবারই মনে পড়ে, যে এটা মনে হয় আমরা সেই ভারত, বাংলাদেশ, সাতক্ষীরা, টাকি, মাঝখানে ইছামতি নদী, সেই সময় ভাসানের দিন কিন্তু বর্ডারটা খুলে দেওয়া হয়, সেই রকমই একটা জিনিস বলে আমার মনে হয়েছে। দারুণ লেগেছে।